আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর অর্থনীতির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দুইটা বিষয় নির্দেশনা দিব। আমরা সবাই করোনাকালীন এক ক্রান্তি লগ্নে সবাই বসবাস করছি। এখানে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে, আর সুস্থ থাকার জন্য যেটা করতে হবে, আমাদেরকে নিয়মিত হাত ধুতে হবে। কিছুক্ষণ পর পর নিয়ম মেনে 20 সেকেন্ড ধরে আমাদেরকে হাত ধুতে করতে হবে এবং পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে, এবং আমরা সবাই বাসাতে থাকবো, নিরাপদে থাকবো। আসো আমরা এবার কাজ শুরু করি। আজকে তোমাদের সপ্তম অধ্যায়ের উপরে দ্বিতীয় ক্লাস নেওয়া হবে। প্রথম তোমাদের একটা ক্লাস হয়ে গেছে, 3টা অংশে বিভক্ত করেছি এই অধ্যায়টাকে। আজকে তোমাদের দ্বিতীয় ক্লাস। আজকে তোমাদের যে অংশের উপরে ক্লাস নেওয়া হবে সেটা হলো পার্ট 7.3, 7.4 এবং 7.6। আজকের পাঠ শেষে তোমরা যেটা শিখতে পারবে সেটা হলো বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে জানতে পারবে, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সম্পর্কে জানতে পারবে, ব্যাংক হিসাব খোলার নিয়ম ও বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা সম্পর্কে জানতে পারবে। আলোচ্য বিষয়: বাণিজ্যিক ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, ব্যাংক হিসাব খোলার নিয়ম, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা। বাণিজ্যিক ব্যাংক: যে ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, বাণিজ্যিক ব্যাংক হলো যে ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। শিক্ষার্থীবৃন্দ, বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন করা। এই ব্যাংকে অনেক সময় বাণিজ্যিক ব্যাংকে স্বল্পমেয়াদী ঋণের ব্যবসায়ী বলা হয়। কেন স্বল্পমেয়াদী ঋণের ব্যবসায়ী বলা হয়? এই ব্যাংক জামানতকারীর যে অর্থটা জমা রাখে ওই জামানতকারীকে কম হারে সুদ প্রদান করে, কিন্তু যখন ব্যাংকের কাছ থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ গ্রহণ করে তখন ওই ঋণদাতাকে অধিক হারে সুদ প্রদান করতে হয়। এখন এই যে ব্যাংক, এই বাণিজ্যিক ব্যাংকে জামানতকারী জমা রাখছে তাদের অর্থ সম্পত্তি, তো এইগুলো কি করছে, ওই বাণিজ্যিক ব্যাংক তাদের অর্থটা কিছু অর্থ জামানতকারীকে ফেরত দেওয়ার জন্য কিছু অর্থ রেখে বাকি সবগুলো অর্থ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে বা ব্যক্তিকে ঋণ হিসেবে প্রদান করছে। এখন এই যে ঋণ হিসেবে প্রদান করছে, কিন্তু এই ব্যাংকে যারা জামানতটা রাখছে তারা চাওয়া মাত্র তাদেরকে ব্যাংকে ফেরত দিতে হচ্ছে। এই কারণে তারা দীর্ঘ মেয়াদের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করতে পারছে না। এই জন্য বাণিজ্যিক ব্যাংকে স্বল্পমেয়াদী ঋণের ব্যবসায়ী বলা হয়। এখন আমরা জেনে নিই যে বাণিজ্যিক ব্যাংক কোনগুলো। বাণিজ্যিক ব্যাংক হলো, তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, এই ব্যাংকগুলোর নাম শুনেছো: সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ইত্যাদি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা সহজেই এখন বলতে পারবো যে বাণিজ্যিক ব্যাংক কাকে বলে। যে ব্যাংক কোন ব্যক্তি বা আর্থিক প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। এবার আমরা আসি বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীতে। বাণিজ্যিক ব্যাংক কি কি কাজ করে? আধুনিককালে বাণিজ্যিক ব্যাংক বহুমুখী কার্য সম্পাদন করে রাষ্ট্রের একটি অপরিহার্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এর প্রধান কার্যাবলীগুলো হলো আমানত গ্রহণ। প্রথমে আমরা বলেছি আমানত গ্রহণ এবং ঋণ প্রদান করা, যেটা তাহলে প্রথম কাজটা হলো আমানত গ্রহণ। এই যে বাণিজ্যিক ব্যাংক আমানত গ্রহণ করছে, এই আমানত গ্রহণ করাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। কি কি উপায়ে তারা আমানত গ্রহণ করছে? একটা হলো চলতি আমানত, সঞ্চয়ী আমানত আর স্থায়ী আমানত। চলতি আমানত কোনটা? চলতি আমানতের অর্থ আমানতকারী যে কোনো সময় উঠিয়ে নিতে পারে, এজন্য আমানতের উপর কোনো সুদ প্রদান করা হয় না। তাহলে বাণিজ্যিক ব্যাংক 3 উপায়ে আমানত গ্রহণ করে, সেটা হলো চলতি আমানত, সঞ্চয়ী আমানত, স্থায়ী আমানত। চলতি আমানতটা হলো এই আমানতকারী যে কোনো সময় তার ইচ্ছা অনুযায়ী টাকাটা উঠিয়ে নিতে পারে, আর এই জন্য আমানতকারীকে কোনো সুদ প্রদান করা হয় না। এরপরে আসছে সঞ্চয়ী আমানত। সঞ্চয়ী আমানতের অর্থ একটি নির্দিষ্ট সময় মেয়াদে, সাধারণত সপ্তাহে 2 বার আমানতকারী উঠিয়ে নিতে পারে। এই আমানতের উপর ব্যাংক কিছু হারে, অল্প হারে সুদ প্রদান করে। এরপর
আসছে স্থায়ী আমানত। স্থায়ী আমানতটা হলো এই আমানত নির্দিষ্ট সময় মেয়াদের জন্য করা হয়, সেটা 3 বছর হতে পারে, 6 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 1 বছর হতে পারে। এই নির্দিষ্ট সময় মেয়াদের আগে সে এই টাকাটা উঠাতে পারে। এই জন্য আমানতকারীকে একটু এই সঞ্চয় আমানতের চেয়ে একটু বেশি হারে সুদ প্রদান করা হয়। এরপরে আসছে ঋণ দান করা। ঋণ দান করা আমরা আগে জেনেছি বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে আমানতের একটা নির্দিষ্ট অংশ আমানতকারীর চাহিদা মেটানোর জন্য রেখে বাকি অংশটা বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ প্রদান করে। উপযুক্ত জামানত ও বন্ধকির সাহায্যে তারা উপযুক্ত জামানত বা বন্ধকি রেখে তারা ওই ঋণ প্রদানকারীকে ঋণটা প্রদান করে। এরপরে আসছে বিনিময়ের মাধ্যম সৃষ্টি। বিনিময়ের মাধ্যম সৃষ্টি বর্তমানে বাণিজ্যিক ব্যাংক সহজ বিনিময়ের মাধ্যম হিসেবে চেক, হুন্ডি, ব্যাংক ড্রাফট ইত্যাদি সৃষ্টি করে বিনিময় মাধ্যমগুলোর মধ্যে ব্যাংকের ইস্যুকৃত চেক বহুল ব্যবহৃত হয়। উন্নত বিশ্বের সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় সেটা হলো চেকের মাধ্যমে লেনদেন, বিভিন্ন লেনদেনের নিষ্পত্তিটা চেকের মাধ্যমে করে থাকে। এরপরে আসছে দেশীয় ও বৈদেশিক বাণিজ্যের সহায়তা। এই বাণিজ্যিক ব্যাংক দেশীয় এবং বৈদেশিক বাণিজ্য রক্ষায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপরে আসছে অর্থ স্থানান্তর। অর্থ স্থানান্তর গ্রাহকদের প্রয়োজনে ব্যাংক এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদ ও দ্রুত অর্থ প্রেরণ করে। এই অর্থ প্রেরণের মাধ্যম হলো চেক, ব্যাংক ড্রাফট, পোস্টাল অর্ডার ইত্যাদি। এরপরে আসছে রেমিটেন্স। রেমিটেন্সটা কি শিক্ষার্থীবৃন্দ? রেমিটেন্স হলো আমাদের দেশের যেসব শ্রমিক বা জনগণ বিদেশে আছে কিন্তু তাদের প্রেরিত অর্থটা আমাদের দেশের সংশ্লিষ্ট মালিকের যত এবং দেশে যে টাকাটা পাঠাচ্ছে সেটাই হলো রেমিটেন্স। এখন বাণিজ্যিক ব্যাংকের কাজ হলো এই রেমিটেন্সটা সংগ্রহ করে দেশের সংশ্লিষ্ট মালিকদের যত তাড়াতাড়ি সম্ভব তা হস্তান্তর করছে এবং যথাযথ ব্যাংক সেবাটা প্রদান করছে বাণিজ্যিক ব্যাংক। এরপর আসছে সঞ্চয় বৃদ্ধি। সঞ্চয় বৃদ্ধি নিশ্চয়ই তুমি সঞ্চয় সংজ্ঞাটা জানো, যে আমাদের প্রতিদিনের যে খরচটা হচ্ছে এই খরচটা বাদে আমরা যে একটা নির্দিষ্ট অর্থ জমা রাখছি সেটাই হলো সঞ্চয়। এই সঞ্চয় বৃদ্ধিতে আমাদের বাণিজ্যিক ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাণিজ্যিক ব্যাংক দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে আমানত হিসেবে গ্রহণ করে। ব্যাংক সঞ্চিত অর্থ ব্যবসা ও লেনদেন উৎপাদন ক্ষেত্রে ঋণ দিয়ে পুঁজি গঠনে সহায়তা করে। এভাবে বাণিজ্যিক ব্যাংক দেশের সঞ্চয় বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করছে। এরপরে আসি ব্যাংক হিসাব খোলার ও পরিচালনার নিয়ম। ব্যাংক হিসাব আমরা আগে বলেছি ব্যাংক হিসাব খোলার নিয়ম 3টা ছিল, সেটা হলো চলতি হিসাব, স্থায়ী হিসাব এবং সঞ্চয় হিসাব। এরপরে আসা যাক শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা সম্পর্কে। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা সম্পর্কে নিম্নে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার একটি চার্ট দেখানো হলো। আমি তোমাদেরকে নেক্সট যে ক্লাসটা নিব এই চ্যাপ্টারের উপর সেটাতে তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে। আজকে আমরা যে বাংলাদেশের বিভিন্ন ধরনের ব্যাংক আছে সেই ব্যাংকগুলো সম্পর্কে একটু জেনে নিব। দেখো, কেন্দ্রীয় ব্যাংক যে কোনো স্বাধীন দেশের একটা কেন্দ্রীয় ব্যাংক থাকে, আর ঠিক তাই প্রেক্ষিতে বাংলাদেশেও একটা কেন্দ্রীয় ব্যাংক আছে। এই ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক। এরপরে আমরা আসছি যেটা আমরা আজকে আমি তোমাদেরকে পড়াচ্ছি বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে। বাণিজ্যিক ব্যাংকের আবার প্রকারভেদ আছে 2টা, সেটা হলো দেশি ব্যাংক এবং বিদেশি ব্যাংক। এখন দেশি ব্যাংকগুলো আবার 2 প্রকার, সেটা হলো সরকারি ব্যাংক আর বেসরকারি ব্যাংক। সরকারি ব্যাংক কোনগুলো শিক্ষার্থীবৃন্দ? জনতা, সোনালী, রূপালী, অগ্রণী। তাহলে বাণিজ্যিক ব্যাংক 2 প্রকার, দেশি ব্যাংক, বিদেশি ব্যাংক। দেশি ব্যাংক আবার 2 প্রকার, একটা হলো সরকারি ব্যাংক, একটা বেসরকারি ব্যাংক। সরকারি ব্যাংক 4টা, কয়টা? 4টা, সোনালী, জনতা, রূপালী, অগ্রণী। আর বেসরকারি ব্যাংক পূবালী, সিটি, উত্তরা, প্রাইম। বিদেশি ব্যাংকগুলো কোনগুলো? এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইত্যাদি। এরপর শিক্ষার্থীবৃন্দ তোমাদের নেক্সট যে ক্লাসটা হবে সেটা হলো বিশেষায়িত ব্যাংকের উপরে। সেই বিশেষায়িত ব্যাংকগুলো হলো বাংলাদেশ কৃষি ব্যাংক, গ্রামীণ ব্যাংক, সমবায় ব্যাংক, ডেভেলপমেন্ট ব্যাংক ইত্যাদি। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা আজকে যেহেতু আমি একটা অধ্যায়কে 3টা ভাগে ভাগ করেছি, 3টা ক্লাস নিচ্ছি, সো তোমাদের এই খুবই অল্প অংশের উপরে ক্লাস নিলাম। ক্লাসটুকু নিশ্চয় অনেক মনোযোগ সহকারে তোমরা করবে এবং এটুকু বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এখন তোমাদের এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো দেখো। ডিবেঞ্চার কি? কোন ব্যাংকের
স্বল্পমেয়াদী ঋণের ব্যাংক বলা হয়? কোন আমানতের উপর সুদ প্রদান করা হয় না? আমরা এই প্রশ্নের অ্যান্সার গুলো আমার আলোচনার মধ্যেই দিয়ে ফেলেছি। এখন তোমরা বাসায় আরেকটু ভালোভাবে চর্চা করবে এবং টপ প্লেসের জন্য আগামী দিন টপ প্লেসের জন্য তোমরা অবশ্যই রেডি হবে। আগামী দিন তোমাদের টপ প্লেস দেওয়া হবে সপ্তম অধ্যায় পাঠ 7.3, 7.4, 7.6। তো শিক্ষার্থীবৃন্দ, তো আশা করব তোমরা সবাই বাসায় থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভালোভাবে পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ।